গুম, খুন, হত্যা, হামলা, মামলা, প্রতিপক্ষ নিপীড়ন এগুলি চলেছে দেদারসে। তার প্রতিবাদ আমি করেছি। জুলাইয়ের 17 তারিখে আমাকে গ্রেফতার করা হয়। স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলা থেকে আজকের পত্রিকার নিয়মিত আয়োজন মলাটের গল্পে। আপনাদের সঙ্গে আছে আমি ভৌমি সারথী। আমার সঙ্গে আছেন লেখক এবং মিডিয়া ব্যক্তিত্ব সায়ন্ত শাখাওয়াত। কেমন আছেন? জি, ভালো আছি। তো আপনার এইবারের নতুন যে বই এসেছে সেটা নিয়ে যদি আমাদেরকে একটু বলতেন। নিঃসঙ্গ সত্য। এই বছর মেলায় আমার 3টি বই আসার কথা, তার মধ্যে 2টো বই সৌভাগ্যজনকভাবে মেলার প্রথম দিন থেকেই আছে। তার মধ্যে একটা হচ্ছে অনন্যা থেকে প্রকাশিত নিঃসঙ্গ সত্য, এটা একটা উপন্যাস। আর আরেকটি কাব্যগ্রন্থ অপেক্ষায় আসনি প্রতীক্ষায় কাটাবো জীবন, সেটি এসছে বিদ্যাপ্রকাশ থেকে। এই 2টা বই অলরেডি আজকেই প্রথম দিনই মেলায় আসছে। আর একটা বই সপ্তাহখানিকের মধ্যে আসবে, সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান ও জেল জীবন। মানে আমি গত 16-17 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী একজন মানুষ হিসেবে গণমাধ্যমে টকশো, সভা, সেমিনার, পোস্ট এডিটোরিয়াল লেখক হিসেবে মানবাধিকার ও গণতন্ত্রের পক্ষে কথা বলে এসেছি, লিখে আসছিলাম। সর্বশেষ গণ অভ্যুত্থানের সময় জুলাইয়ের 17 তারিখে আমাকে গ্রেফতার করা হয় এবং 20 দিন জেল খাটার পরে আগস্টের 6 তারিখে আমি মুক্তি পাই। তো এই 20 দিন জেলে, যদিও দিনের হিসেবে এটা খুব বড় নয়, মাত্র 20 দিন, কিন্তু যেহেতু আমি একজন লেখক, ফলে আমি ওইখানে গিয়ে প্রতি পদক্ষেপে আমার একটা আগ্রহ ছিল, যেহেতু আমি লিখবো এসে, তাই খুঁটিনাটি সব কিছু নোট করে রাখা। এবং এই গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট সব নিয়ে আর একটা বই লিখেছি, সেটা সপ্তাহখানিকের মধ্যে আসবে। আর এইখানে আমরা যেখানে আছি অনন্যার সামনে, এটা উপন্যাস নিঃসঙ্গ সত্য। এই হলো এইবারের। এর আগেও আমার রাজনৈতিক প্রবন্ধের বই ১/১১ পরবর্তী বাংলাদেশ, অনিশ্চিত যাত্রা, তারপর হচ্ছে আওয়ামী আমলের 3 নির্বাচন, অর্থাৎ 2014 সাল, 18 সাল এবং 24 সাল, এর উপরে বই, গল্পগ্রন্থ এবং আরও 5টি কাব্যগ্রন্থ আমার প্রকাশিত হয়েছে। আপনার বই লেখার শুরুটা কি? বই লেখার শুরুটা বলতে, আমি ছোটবেলা থেকে লেখালেখি করি, সেটা বিভিন্ন স্মরণিকা, সংবাদপত্রে ছাপা হতো, গল্প, কবিতা। তারপরে 1994 সনে আমি সাংবাদিকতা শুরু করি দৈনিক আল মোজাদ্দেদ ও সাপ্তাহিক মেঘনা দিয়ে। কিছুদিন পরে 1995 সালে আমি মেলা পাতায় নিয়মিত লেখক ছিলাম ভোরের কাগজে। প্রয়াত শিল্পী সঞ্জীব চৌধুরী, উনি আমার সরাসরি বস ছিলেন এবং তার ওইখানে আমি কাজ করতাম। 1998 সনে সেখান থেকে গিয়ে আমি যাই যেদিন প্রতিদিন নামে একটি দৈনিক ওইখানে জয়েন করি। 2001 থেকে 2006 সাল পর্যন্ত সাপ্তাহিক জায়জা দিনে আমি চাকরি করি এবং নিয়মিত কলাম লিখতাম। এবং তারপরে পোস্ট এডিটোরিয়াল কলাম বিভিন্ন পত্রিকায় লিখেছি। তার মধ্যে দেশ রূপান্তরে আমি একটানা 3 বছরের বেশি পোস্ট এডিটোরিয়াল লিখেছি। আর গল্প, কবিতা, উপন্যাস এগুলি তো সময়ের দাবি, যখন ইচ্ছা হয় লিখেছি। আপনাকে দেখেছি আপনি বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিয়ে কথা বলছেন, যেগুলো নিয়ে মানুষ কথা বলতে সাহস পাচ্ছে না, আপনি বলছেন সেগুলো নিয়ে। এখন কতটা পাচ্ছেন সেই মত প্রকাশের সেই স্বাধীনতাটা? না, আসলে ন্যায় এবং সাদাকে সাদা, কালোকে কালো, এগুলো একটা আপেক্ষিক বিষয়। ন্যায় বলতে ধরেন আমার দৃষ্টিতে যেটা ন্যায়সঙ্গত মনে হয়েছে সেটা আমি বলেছি। যেমন ধরেন আওয়ামী লীগ আমলে 16 বছর ধরে আমার মনে হয়েছে তারা মানবাধিকারের ব্যাপারে সাংঘাতিক খারাপ কাজ করছিল। গুম, খুন, হত্যা, হামলা, মামলা, প্রতিপক্ষ নিপীড়ন এগুলি চলেছে দেদারসে। সুতরাং সেটা একটা অন্যায় কাজ হচ্ছিল। তার প্রতিবাদ করা আমার নৈতিক দায়িত্ব মনে হয়েছে, আমি তা করেছি। এবং সেটা করতে গিয়ে আমি নানান রকমের নিপীড়নের মুখে, নানান রকমের নিগ্রহের মুখে আমি নিজেও পড়েছি। এবং সর্বশেষ আমি একজন চিকিৎসক, আমি একটা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। তারপরও আমি কোনো সরাসরি প্রত্যক্ষভাবে কোনো রাজনৈতিক দলের সদস্য নই। শুধুমাত্র সরকারের সমালোচনা করবার অপরাধে আমাকে গ্রেফতার করা হয়েছিল এবং এই 20 দিন জেল খাটতে হলো। যদি এই গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ সরকারের পতন না হতো, তাহলে এই 20 দিন যে কতদিন দীর্ঘায়িত হতো সেটা আমরা কেউ জানি না। এই পরিস্থিতির মধ্য দিয়ে আমাকে পর্যন্ত যেতে হয়েছে। তাহলে যারা প্রত্যক্ষভাবে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, সরকার বিরোধী, তাদের অবস্থা কী হয়েছে ভেবে দেখেন। সেই বিবেচনায় মনে হয়েছে বাংলাদেশের টুটি চেপে ধরা হয়েছিল।
এখন পরিবর্তিত পরিস্থিতিতে আপনি বলছেন যে কথা বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা, সেটি এখন কোন পর্যায়ে আছে? আমি যেহেতু গণমাধ্যমে দীর্ঘদিন ধরে কাজ করি, কথা বলি, লিখি, আমি আমার ধারাবাহিকতা বজায় রেখেছি। তবে ফ্যাসিবাদ আমলে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ অনুভব করতাম, প্রশাসনিক চাপ অনুভব করতাম। আমাদের প্রতিটা কথা বলবার আগে ভাবতে হতো আমি কি বলছি, বলার পরে আমি এই টেলিভিশন সেন্টার থেকে বাসায় ফিরতে পারবো, নাকি অ্যারেস্টেড হব, নাকি গুম হয়ে যাব। এই ভয় নিয়ে কথা বলতে হতো। গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ সরকারের পরাজয়ের পরে আমি অন্তত সেই ভয় ফিল করছি না, আমি মনে করছি আমি নিরাপদ। কিন্তু ফ্যাসিবাদের পক্ষে যারা ছিল তারা যদি অনিরাপদ বোধ করেন এখন কথা বলতে, সেটা তাদের ব্যাপার। তবে ন্যায়সঙ্গত কথা যদি হয়, যদি তাদের সৎ সাহস থাকে এবং আগে কোনো অপরাধে যুক্ত হয়ে না থাকেন, ফ্যাসিবাদের পক্ষে অন্যায়ভাবে অবস্থান নিয়ে না থাকেন, তাহলে তাদের প্রতি আমার আহ্বান থাকবে তাদেরও ন্যায়সঙ্গত কথাটা এখন বলা উচিত। এখন যেসব অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে তাদের কথা বলা উচিত। কথা বলতে গেলেই তারা বুঝতে পারবেন বাধার মুখে পড়ছেন কিনা। আমি আপনার প্রথম বইয়ের অভিজ্ঞতা শুনতে চাই। আসলে আপনার প্রথম বইটা ওটা কেমন সাড়া ফেলেছিল, কিংবা আসলে প্রথম বই দিয়েই তো মানুষের একটা লেখার জার্নিটা শুরু হয়, ওই গল্পটা আমাদেরকে একটু। প্রথম বই বেরিয়েছে ওই অর্থে বিএনপির উপরে উন্নয়ন অর্জনে বিএনপি একটা বই ছিল, এটা বিএনপির কাউন্সিল উপলক্ষে দলীয় প্রকাশনা ছিল। হিউম্যান রাইটসের উপরে ইংরেজি ভাষা এবং বাংলা ভাষায় কিছু বই ছিল, সেটা লেখক সত্তার পরিচয় বহন করে ঠিক ওই রকম বইগুলি ছিল না। লেখক সত্তার পরিচয় বহন করে সেরকম বই ছিল 4 বছর আগে বিদ্যাপ্রকাশ থেকে 2টা বই একই বইমেলায় বের হয়। সেটি ছিল একটা রাজনৈতিক প্রবন্ধ ছিল, 1/11 পরবর্তী বাংলাদেশ অনিশ্চিত যাত্রা, এটা বেশ ভালো বড় ভলিউমের বই ছিল। আর একটা ছিল কাব্যগ্রন্থ প্রেমের দ্রোহে দহনের কালে। তো যেহেতু আমি কবিতা ভালোবাসি এবং নিজেকে কবি এই পরিচয় দিতে আমার খুব ভালো লাগে, আমি কবিতার মধ্যেই বেশি ডুবে থাকতে পছন্দ করি, সেই জন্য ওইটা আমার একটা স্বপ্ন ছিল, ভালো লাগা ছিল। অনেকটা আপনজন বা প্রেমিকার মতো, তাকে দেখতে যেমন ভালো লাগে, নিজের লেখা কবিতার বই ওই রকম প্রিয় লাগে। সেই হিসেবে বইটা ভালোই ছিল এবং কাছের মানুষটা প্রথম প্রকাশিত বই হিসেবে অনেকে কিনেছেন, ভালোই চলেছিল। দ্বিতীয়বার আমার একটি কাব্যগ্রন্থ বের হয় এবং তৃতীয়বার একটি কাব্যগ্রন্থ এবং সঙ্গে একটা গল্পগ্রন্থ বের হয়, দেয়ালে ফেরেস্তার মুখ। কবিতার বই তো এমনি একটু কম চলে, তারপরও আমার বই খারাপ চলছে এটা প্রকাশক কখনো বলেননি। এগুলো সব বিদ্যাপ্রকাশ থেকে বেরিয়েছে এবং ধ্রুবশের প্রচ্ছদ, এবং সবগুলো বই রকমারিতে, প্রথমার অনলাইনে সহ অনেক অনলাইনে পাওয়া যায়। আপনার কবিতার বই নিয়ে একটু গল্প শুনি। কবিতার বই হচ্ছে আমার ভালো লাগার সবচেয়ে ভালো লাগার জায়গা। আমি কবিতা, গল্প, উপন্যাস, রাজনৈতিক প্রবন্ধ এই 4টা শাখায় ইতিমধ্যে আমার বই প্রকাশিত হয়েছে। তবে এর মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগার জায়গা কবিতা। আমি কবিতা বেশি ভালোবাসি এবং আমাকে যদি 4 রকমের 4টা বই রেখে বলা হয় কোনটা প্রিয়, মানে আমার 4টা সন্তান যদি থাকে এবং বলা হয় কোন সন্তান প্রিয়, 4 সন্তানই প্রিয়, কিন্তু তার মধ্যে কারোর প্রতি একটু বেশি আদর থাকে না। মায়ের কাছে সব সন্তান প্রিয়, কিন্তু কোনো সন্তানরে একটু ভালো খাবারটা আগে মুখে দিতে মা চায় না, এরকম হয় অনেক সময়। সেরকম আমার এই সবগুলো বইয়ের মধ্যে আমি বলবো কবিতার বইটার দিকে আমার মনটা আগে যাবে, যে কবিতাটাই আমার প্রিয়। আমার এ পর্যন্ত একক কাব্যগ্রন্থ হিসেবে 5টা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। আমি কবিতা লেখার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখি, সেটা হচ্ছে আমার আবেগ, আমার ভালো লাগা। তার সবই যে কবিতা, গল্প যাই বলেন সবই তো সত্য নিয়েই লিখতে হবে এটা না। প্রথমে নিজের ভেতরে ধারণ করি যে এরকম একটা চিন্তা, এরকম একটা থিম, এরকম একটা অনুভূতি নিজের মধ্যে ধারণ করি। নিজের ধারণ করা সেই অনুভূতিটাকে আমি লেখার মধ্যে প্রকাশ করি। এবং কবিতার ক্ষেত্রে আমি খুব সতর্ক থাকি শব্দ চয়নের বেলায়। আমি খুব কঠিন শব্দ দিয়ে কবিতাকে ভারাক্রান্ত করি না। কবিতার প্রতি মানুষের ভীতি আছে, পড়তে চায় না। কবিতা কিন্তু খুব পাঠকপ্রিয় হয় না, সাধারণ পাঠকরা পড়তে চায় না। আমার মনে হলো যে কেন পড়তে চায় না, কারণ কবিতায় বেশি বেশি কঠিন কঠিন শব্দ ব্যবহার করা যায়, করতে এটা বুঝতে পারে না অনেকে। সেই জন্য সহজ শব্দে, কাব্যিক ঢঙে যদি আমি একটা বৃহত্তর থিমকে অথবা গভীরতর একটা বিষয়কে উপস্থাপন করতে পারি, পাঠক সেটা পড়বে এবং পড়ে ভাববে যে আর এটা চমৎকার একটা বিষয়, তো এটা তো আমি এভাবে ভাবিনি, এই অনুভূতির কথাটা, ওই দিকটা আমি খুব মাথায় রেখে লিখি। সায়ন্ত ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদেরকে অনেকখানি সময় দিয়েছেন আপনার এই ব্যস্ত সময়ের মধ্যেও। আপনাকেও ধন্যবাদ, বিশেষ করে আজকের পত্রিকা
এই যে আয়োজন করেছে এবং মেলায় প্রতিদিন এসে কষ্ট করে আপনারা এই যে পাঠকের কথা, লেখকের কথা, মলাটের গল্প তুলে ধরছেন, এর মাধ্যমে মানুষকে বইয়ের প্রতি আগ্রহী করে তুলছেন। এটা অত্যন্ত ভালো উদ্যোগ। আজকের পত্রিকার জন্য এবং আপনাদের জন্য শুভকামনা।